এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। নাহিদ ইসলাম ফেসবুক পোস্ট দেওয়ার সাথে সাথে সবগুলো গণমাধ্যম তার ফেসবুক পোস্টকে পিক করে রিপোর্ট করেছে। পক্ষে বিপক্ষে তীব্র আলোচনা সমালোচনা জবাব শুরু হয়ে গেছে। দর্শক, নাহিদ বক্তব্যটা শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের মিথ্যাচারের মধ্য দিয়ে। যে মির্জা ফখরুল মিথ্যা কথা বলছেন, তারেক জিয়া মিথ্যা কথা বলছেন, তারা তারেক জিয়া মির্জা ফখরুল এরা ভিলেন, এরা আজকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী। তো এখানে গণমাধ্যমগুলো পিক করেছে সাদিক কায়েম এবং শিবিরকে নিয়ে কি বলেছে, অথচ এখানে জুলকারনাইন স্যারের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ, সেটা নিয়ে আলোচনা নেই। তো এই জন্য আমি আলোচনা করব দুইটা ভাগে। একটা হচ্ছে, যেহেতু নাহিদ শুরু করেছে মির্জা ফখরুলের বক্তব্য দিয়ে, মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন, অতএব এটা নিয়ে সবার আগে আলোচনা করেন, চুলচেরা বিশ্লেষণ করব। এরপরে সাদিক কায়েম শিবির নিয়ে কেন বলছে, কি বলছে, এটা আলাদা বিষয়। জুলকারনাইন সায়ের বা সায়ের গংদের যে মিলিটারি কুর ষড়যন্ত্র বা চেষ্টা, এটারও বা বাস্তবতা কতটুকু, আসলেই কি জুলকারনাইন সায়ের কচু খেতি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তা এখন আলোচনা মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে যে ইঙ্গিত দিয়েছেন, এক প্রকার কঠিন বার্তা নাহিদ ইসলাম, সেটা নাহিদ ইসলামের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। নাহিদ ইসলাম বুঝে শুনে হিসাব নিকাশ করে এই বক্তব্য দিয়েছেন। ফখরুল তারেকের বিরুদ্ধে বলছেন, শিবিরের বিরুদ্ধে বলছেন। এটা এমন না যে হঠাৎ করে মন চেয়েছে ফ্রি আছি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই, না। মনে রাখবেন, রাজনীতিতে সত্য মিথ্যা বলতে আলাদা কোনো জিনিস নেই, সত্যের কোনো ভ্যালু নেই। আপনি সত্যটা কতটুকু কাজে লাগাতে পারছেন তার ভ্যালু। মিথ্যা কি? বিজয়ীরা মিথ্যা বলে না, বিজয়ীরা যা বলে ওইটাই সত্য। রাজনীতি এরকমই নিষ্ঠুর। মিথ্যা বলে আপনি কি অর্জন করেছেন, এটাই হচ্ছে মুখ্য। আপনি মিথ্যা বলেছেন না সত্যবাদী না হুজুর, এটার কোনো ইম্প্যাক্ট রাজনীতিতে নেই। এজন্যে ইতিহাস নির্মাণ করা নাহিদের এই বক্তব্যের কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। রাজনৈতিক স্বার্থ হাসিল করাই নাহিদের বক্তব্যের লক্ষ্য। আমি আগেও বলেছি, এনসিপি হবে নেক্সট আওয়ামী লীগ। তারা ৭১ বেঁচে খাবে, তারা বলবে যে আমরা ৭১-এর যোদ্ধা এবং ২৪-এর যোদ্ধা। আওয়ামী লীগকে কিচ্ছু করতে দিবে না। আমি বরাবরের মতো একই ধাঁচে কথা বলবো, এনসিপি কে যাই বলুক, শিবির সাদিক কায়েমকে যাই বলুক, একটা লেভেল পর্যন্ত এনসিপি কে সমর্থন করব, কিন্তু ভোট দিব না। ভোট দেব দাঁড়িপাল্লাকে, ভোট দিতে বলবো না। কিন্তু এই তরুণদের সমর্থন করার অনেক জায়গা আছে। তো এখন যেটা দেখেন সাদিক কায়েমদের সাথে বিরোধ, ওটা 2 দিন পর মিটে যাবে। এটা একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করছে, কি উদ্দেশ্যে সেটা আলাদা আলোচনায় বুঝবেন। তো সাদিক কায়েমরা যদি ওই স্বার্থটা কিছুটা দিয়ে দেয়, তাহলে সাদিক কায়েমদের আবার হিরো বানিয়ে দিবে। রাজনীতির খেলা এরকমই। দর্শক, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এ বক্তব্যটি সত্য নয়। দেখেন, সাদিক কায়েমের ক্ষেত্রে বলছে মিথ্যা কথা বলছেন, আর মির্জা ফখরুলের কথা বলছেন যে বক্তব্যটি সত্য নয়, পার্থক্য আছে। এর মানে এখন বিএনপিকেও একটু নেগেট করা দরকার, আবার বিএনপিকে জামাতের বিরুদ্ধে কাছেও টানা দরকার, একটু বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আমি এই আলোচনায় বলবো না, সেটা সাদিক কায়েম শিবির নিয়ে যে নাহিদের বক্তব্যের পার্ট, ওইটার বিশ্লেষণে বলবো। তো এজন্যে এখন ফখরুলের বক্তব্য মিথ্যা এই সুরে বলবেন না, এখন বলবেন যে সত্য নয়। আর সাদিক কায়েমের বক্তব্য, এটা বলবেন সাদিক মিথ্যা বলছে। এটি হচ্ছে পার্থক্য, যে একজনের বিরুদ্ধে বলে আরেকজনের কাছে টেনে দিতে চান, আবার তার কোলে উঠেছেন, এটা আবার যেন কেউ না বলতে পারে। এই জন্য ব্যালেন্স করেছেন একই পোস্টে। নাহিদ চাইলে কিন্তু সাদিক কায়েমদের বিষয়টা, ফখরুলদের বিষয়টা আলাদা আলাদা বলতে পারতেন, এবং জুলকারনাইন সায়েরের বিষয়টা আলাদা লিখতে পারতেন, কারণ তিন টপিক, কিন্তু এক পোস্টে লিখেছেন। কারণ কি? ধান্দাস, বিশেষ উদ্দেশ্যে এটা লিখেছেন, গভীর চিন্তা করে বা গোয়েন্দা সংস্থার পরামর্শে বা অ্যাডভাইজারদের পরামর্শে এটা লিখেছেন।
এটা স্বাভাবিক কোনো লেখা নয়, এটা পলিটিক্যাল খেলা। এখন 2 দিন পর সাদিক ক্যাম্পের কাছে নাহিদরা কিছু একটা চায়, কি চায় সেটা বলবো আলাদা আলোচনায়, শুনবেন। সাদিক ক্যাম্পরা যদি ওইটা দেয় নাহিদদের, তাহলে আবার ঘুরে যাবে নাহিদের বক্তব্য। তখন যদি প্রয়োজন হয় বলবে যে সাদিক ক্যাম্প ভাইয়ের ওই বক্তব্যটা সঠিক ছিল না। আর মির্জা ফখরুলদের বিরুদ্ধে যদি বলতে হয় তাহলে বলবে যে মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন, এইভাবে শব্দ চয়ন করবেন। নাহিদদের ধান্দা আশা করি বুঝতে পারছেন শব্দ চয়নের ক্ষেত্রে। সত্য নয়। 5 আগস্ট রাতেই প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মতি হয়নি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর ইউনূসের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। তাহলে এই বক্তব্যের মধ্য দিয়ে নাহিদ ইসলাম স্পষ্ট বার্তা দিলেন মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে, যে মির্জা ফখরুল আপনি মিথ্যাচার করছেন। আর তারেক জিয়া কোন সংস্কার বিচার এগুলো কিচ্ছু যায়নি, তিনি চেয়েছিলেন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, মানে 3 মাসের মধ্যে নির্বাচন। তাহলে নাহিদ ইসলাম এই বক্তব্যের মাধ্যমে মূলত মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে ভিলেন বানালেন। কিন্তু ভিলেনটা মারাত্মক ভাষায় বানালেন না, কারণ এখন দরকার সাদিক ক্যাম্পদের শিবিরকে চাপে রেখে একটা বিশেষ স্বার্থ আছে, ওটা অর্জন হয়ে গেলে তখন বিএনপিকে চাপে রাখবেন। 7 আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিং এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা। অথচ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতির বাসায় বসে এই ড্রাফট করেছিল নাহিদ ইসলামরা। এটা আর বলবে না, আমি বলে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 জন শিবির সভাপতির উপস্থিতিতে করা ড্রাফট নিয়ে মির্জা ফখরুলের বাসায় গেছেন, এটা কেন বলেন না? এরপরে সাদিক কায়েমের কথা বলেছেন, এটা আলাদা আলোচনার দাবি রাখে। খুবই আপত্তিকর কথা বলেছেন, বিশেষ স্বার্থ হাসিলের জন্য। এরপর বলছেন যে 2 আগস্ট 2024 সালে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন। এই উদ্দেশ্য কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের 1 দফা ঘোষণা করে এবং আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এই 1 দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। অথচ এই সময় এগুলো এরা কিছু বুঝে নাই। যাই হোক, এখানে ওই জুলকারনাইন সায়েরদের যে কচুখাতি গ্রুপটা, এদের বিরুদ্ধেও বলতে হচ্ছে, শিবিরের বিরুদ্ধে মারাত্মকভাবে বলতে হচ্ছে এনসিপি কে, আর বিএনপির বিরুদ্ধে সফটলি বলতে হচ্ছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা খেলা, এটা নাহিদদের মাধ্যমে গোয়েন্দা সংস্থার একটা খেলা। এই খেলার আসল উদ্দেশ্যটা এই মুহূর্তে কি, এটা পরবর্তী আলোচনায় শুনতে পাবেন। বিএনপি বুঝতে পারছে না, না বুঝেও বান ধরছে, না ঘোল খাচ্ছে? দ্যাটস গ্রেট কোশ্চেন, কোটি টাকার কোশ্চেন। দর্শক, বিএনপি প্রথমে তাদের যে লেসপেন্সার আছে, তাদের সিট পার্টি আছে, তাদের মাধ্যমে প্রচার করিয়েছে এই 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অথচ এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে হ্যাঁ, এটা 4-5 দিনটা তারা বানিয়েছে। 5 আগস্ট বা 8 আগস্ট উপলক্ষে ভাষণ দিবেন, তখন বলতে পারেন রোড ম্যাপ, নির্বাচনের সুনির্দিষ্ট দিন কারণ ওটা একটা রোড ম্যাপের কথা আসছে। এটাকে এরা 4-5 দিনের মধ্যে প্রতিশ্রুতি হিসেবে চালিয়ে দিয়েছে বিএনপির থিওরিতে। আবার বিএনপি নেতা আমানুল্লাহ আমান হঠাৎ বের হয়েছে, এতদিন আমানুল্লাহ আমানকে দেখিনি, কোথায় যেন ছিলেন। বিএনপিতে অনেক উত্থান পতন, অনেকের গুরুত্ব কমেছে। আবার সালাউদ্দিন, আমির খসরু, ভারতপন্থীরা, ইকবাল টুকু, এরা সবাই পালাতক থেকে, বিশেষ করে ইকবাল হাসান টুকু, সালাউদ্দিন আহমেদ, এরা কোথায় ছিলেন? এরা ভারতের আন্ডারে ছিলেন নিরাপদে, এসে হঠাৎ হিট বিএনপিতে। আর আমানুল্লাহ আমানরা জেল খেটেও হিট না। আমানুল্লাহ আমানের বক্তব্য মনে হয় অনেক মাস পর দেখলাম যে না, আমানুল্লাহ আমান আছেন কোথাও, অথচ এ কিন্তু হিট নেতা থাকার কথা। আমানুল্লাহ আমান বলছেন 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির কত নেতা
কেউ বলেন না 4 তারিখের পর নির্বাচনের ঘোষণা, কিন্তু আমানুল্লাহ আমান বলছেন। মানে এত গুরুত্বপূর্ণ কথা প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টার দফতরে তো আর আমানুল্লাহ আমান যান না, ওখানে যান মূলত সালাউদ্দিন আহমেদ, তার সাথে আরো যাদেরকে নিয়ে যান, 2 জন আইনজীবীকে নিয়ে যান। তা আমানুল্লাহ আমান জানলো কিভাবে? এর মানে বিএনপির যারা প্রধান উপদেষ্টার কাছে যায়, মাঝে মাঝে ফখরুল, আমির খসরু এরা যায়, সালাউদ্দিন বেশি যায়, তারা বলেছে আমানুল্লাহ আমানের কাছে। এখন আমানুল্লাহ আমান বলছেন যে 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। 12 দলীয় জোট বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমানুল্লাহ আমান বলে আশ্বাস দিয়েছেন। বুঝতে হবে ভেজাল আছে। আচ্ছা, এই জায়গায় অনেক কৌশল আছে। এটা প্রফেসর ইউনূসের কৌশল। দেখেন, প্রফেসর ইউনূস যত বক্তব্য দিয়েছে এখন পর্যন্ত, এমনকি এই কোনো বৈঠকে হয়তো আলোচনা হয়েছে যে 4 তারিখের পর দেখবো কি করা যায়, প্রফেসর ইউনূসের বক্তব্য এত কৌশলী ছিল, সালিসিতে বসলে প্রফেসর ইউনূসের কখনো জবাবদিহিতার আওতায় আনা যাবে না যে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলে করেননি, আপনি এই তারিখে নির্বাচনের দেওয়ার কথা বলেছিলেন, করতে পারেন। সাপোজ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এখন এপ্রিল মার্চে বা মেতে বা জুনেও নির্বাচন হবে না ধরে নিলাম, তারপরে সামনের বছর আগস্টে যদি প্রফেসর ইউনূসকে ধরে বিএনপি যে স্যার আপনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, কই দিতে তো পারলেন না, তখন ইউনূসকে দায়ী করা যাবে না। কারণ প্রফেসর ইউনূস এমন ভাবে কথা বলেছেন, তিনি জবাব দিতে পারবেন যে আমি বলেছি কন্ডিশনাল, যে এটা হলে হবে, এটা প্রায়োরিটি, এটার উপর নির্ভর করে, তা সেগুলো হয় না, কারণ আমি কি করব? আমি তো আর বলিনি যে যে কোনো মূল্যে নির্বাচন হবে না, বিচার সংস্কার হলে নির্বাচন হবে, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে। এখন আপনারা ঐক্যমত হতে পারেননি, আমি কি করব? নির্বাচন অমুক রাজি না তমুক রাজি না, আমি কি গায়ের জোরে হাসিনা মার্কা নির্বাচন দিব? আমার তো দরকার অংশগ্রহণমূলক নির্বাচন দেয়া। এটা হচ্ছে ইউনূসের কৌশল। ইউনূস সাহেব এখন পর্যন্ত যা বলেছেন, কোথাও ইউনূসকে দায়ী করার কোনো জায়গা নেই, সব কন্ডিশনাল, যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে, যত সময় নির্বাচন চাই, কিন্তু ঐক্যমত হতে হবে, সংস্কার হতে হবে, বিচার হবে, তারপরে যদি এই প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, কিন্তু সম্ভব হয়নি, প্রত্যেকটা পয়েন্ট কন্ডিশনাল। তা বিএনপি ওটাকে সিরিয়াসলি নেয় না, বুঝে না, না বুঝে না বুঝার বান্তরে কে জানে। এর মানে বিএনপি বুঝতে পারছে না, না বুঝতে দিচ্ছে না, যদিও এটা সিম্পল বিষয়, বোঝার কথা। আমরা বুঝলে বিএনপি কেন বুঝবে না যে এখানে চালাকি আছে বা কৌশল আছে, বা এটি বাস্তবতা, এটা করতে হবে। কারণ নির্বাচন একদম নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়া এটা প্রফেসর ইউনূসের হাতে নয়। নির্বাচনের রাস্তা একটাই, রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত হতে হবে, এর বাইরে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ এটা হতে পারেনি, ইউনূস কি করবে? কারণ 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, অনেকে মজা করে বলছেন 4 তারিখের পর, তা 4 তারিখের পর তো 29 সালেও 4 তারিখে আসবে, কোন 4 তারিখের পর? আবার কেউ বলছেন 4 তারিখের পর নির্বাচনের ঘোষণা না দিলে ঈদের পর আন্দোলন করবে, কোন ঈদের পর? সেটা পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে। তা কোন 4 তারিখ? রোজার আগে নির্বাচন, কোন রোজার আগে? মানে এগুলো জনগণ মজা করে বলছে যে কোন 4 তারিখের পর, কোন রোজার, সেটা কি 2028 সাল 29 সালের রোজা না এবারের রোজা? অনেক কথাবার্তা এখানে আসছে, কিন্তু রিয়ালিটি এটাই যে কথার মধ্যে কন্ডিশন আছে, যে এটা হলে তারপরে সেটা। আর সবার উপরে কন্ডিশন হচ্ছে ঐক্যমত হতে হবে। ঐক্যমত হতে হলে এই পিআর সিস্টেম সহ নানান বিষয় যেগুলো আছে, এগুলো সমাধান করে আসতে হবে। এখন বিএনপি আক্ষেপ করে, হায় রে হায়, আওয়ামী লীগকে কেন বাচ্চারা বাংলাদেশ থেকে বিতাড়িত করলো? আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তো চিন্তা হতো না, তাহলে আওয়ামী লীগ আর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে অন্য সবাই নির্বাচনে বর্জন করার সাহস পেত না, আর বর্জন করলেও তাতে কিছু আসে যেত না, আমরা আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করতাম। এখন জামাত বলে পিআর, চরমোনাই বলে পিআর, এনসিপি বলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সংস্কারের আগে, কি বিপদে না পড়লাম। এটা বাস্তবতা। তো 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনি আশ্বাসের মিনিং বুঝতে পারছেন? নির্বাচনের দিন ঘোষণা করলেই যে নির্বাচন হবে এটাও না। আর আশ্বাসটা কিভাবে দিয়েছেন এটা আপনি ক্লিয়ার না, আপনার দুর্বলতা আছে বুঝে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার উপদেষ্টা, দেখেন আমানুল্লাহ আমানের মতো হেভিওয়েট নেতাকে ধৈর্য পোস্ট দিয়ে বসিয়ে রাখা হয়েছে। আমানুল্লাহ আমানের মতো নেতা এরকম একটা দুধ ভাত পোস্টে আছেন,
এর মানে আমানুল্লাহ আমান কিন্তু ছাত্র দল থেকে বেড়ে ওঠা, এবং ভারতের দালালির ওইরকম অভিযোগ নেই, ভারতপন্থী হিসেবে পরিচিত না। এবং আমানুল্লাহ আমান অনেকদিন জেল খেটেছেন, অসুস্থ মানুষ ছিলেন, তারপরও তার ভালো পোস্ট নাই, মিডিয়ার সামনে দেখা যায় না। হয়তো একটা নমিনেশন দেবেন কোন রকম ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী 4 তারিখের পর 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয়। এটা কিভাবে কি হবে, জুলাই সনদ কন্ডিশন আরো, এটাও আপনি বুঝেন নাই। এবং 4 জুলাই সনদ বা এগুলো নিয়ে জটিলতা না কাটলে এই 4-5 দিনের পর নির্বাচন তারিখ ঘোষণা এটাও হবে না। এর মানে আপনি বুঝেন নাই। তিনি বলেন সেই তারিখের মধ্যেই যেন বাংলাদেশে নির্বাচন হয় না, এটা ভুল আশা। সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে এবং বাংলাদেশ পরিচালনা করে, এটা হোক আজকে আমাদের বক্তব্য। তাহলে ইউনূস সরকার অগণতান্ত্রিক? ইউনূস সরকারকে অগণতান্ত্রিক বলাটা একটা অন্যায়। গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকারের চাইতে গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার নয়। 80-90% মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে ইউনূস সরকার, সেটাকে আপনি অগণতান্ত্রিক বলা এটা একটা ধৃষ্টতা। তো দর্শক, আসলে প্রফেসর ইউনূসের হেকমত, তার কৌশল, এগুলো অনেক কিছুই বিএনপি বুঝে উঠতে পারছে না।